গভর্নমেন্ট আর এনজিও তারা কি ধরনের ভূমিকা পালন করছে। সো কথা আর স্লাইড দুইটাই কি সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি ম্যাম। আমি আজকে সারাদিন বসে অ্যাডমিন করাবো সবাইকে, এটাই কাজ। আচ্ছা, ঠিক আছে। দেখো, প্রথমে এনজিও রোলটা নিয়ে কথা বলবো। নরমালি পভার্টিটাকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্টের চেয়েও এনজিও বেশি ভূমিকা পালন করে। কারণটা হচ্ছে যে এনজিও একদম ইন্ডিভিজুয়াল লেভেলে এবং 1 to 1 মানে বাই পারসন মানুষকে হেল্প করে এবং তাদের পভার্টি দূর করার জন্য কাজ করে থাকে বেসিক্যালি এনজিও। আর যারা ঢাকার বাইরে থাকে বা মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে থাকে তাদের পক্ষে আসলে গভর্নমেন্টের প্রজেক্ট গুলোতে ডিরেক্টলি এনরোলমেন্ট বা ডিরেক্ট হেল্পটা তারা পায় না। এটা কি হয়, এনজিও তাদের একদম 1 to 1 যে হেল্প করে। সো দেখো, কয়েকটা এনজিও, স্পেশাল কয়েকটা এনজিও কে এখানে আমি আলাদা করেছি, তোমরা কিন্তু চাইলে অবভিয়াসলি আরো অ্যাড করতে পারবে। তো ব্র্যাকের কথা বলছিলাম প্রথমে। ব্র্যাক যেটা করে, ব্র্যাকের মূলত কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যাসেট ট্রান্সফার আর একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড সাপোর্ট। সো অ্যাসেট ট্রান্সফারের যে ব্যাপারটা, ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসেট হতে পারে, যেমন ধরো লাইভ স্টক গুলাকে বোঝায়, যেমন গরু, ছাগল, পোল্ট্রি ফার্ম, অথবা ধরো ছোট কোনো একটা বিজনেস স্টার্ট করে দিল, অথবা কোনো একটা রিক্সা কিনে দিল একটা মানুষকে। এই ধরনের কাজগুলো আসলে অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়বে ব্র্যাকের। অন্যদিকে ওনারা যে ধরনের ট্রেনিং অথবা সাপোর্ট দেয় সেটা থাকে, মনে করো যে একটা গ্রসারি শপ খুলে দিল, অথবা ধরো একটা গরুর ফার্ম করে দিল, এই ধরনের কিছু কাজ করলো। করার পরে ওই কাজটাকে কিভাবে রান করতে হবে বা ওই প্রসেসটা কিভাবে চালাতে হবে, এটার জন্য ব্র্যাকের যারা ফিল্ড ওয়ার্কাররা আছে তারা একদম মাঠ পর্যায়ে যেয়ে মানুষকে হেল্প করা থেকে শুরু করে ট্রেনিং করে, আবার হচ্ছে যদি ফলো আপ করার প্রয়োজন হয় সেটা করে। সো টিল নাও ব্র্যাক হচ্ছে আলট্রা পোর প্রোগ্রামে কাজ করেছে এবং 2 মিলিয়ন ফ্যামিলিকে তারা হেল্প করেছে এই প্রভার্টি থেকে বের হয়ে আসার জন্য। এখন হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকটা হচ্ছে মেইনলি কাজ করে মাইক্রো ক্রেডিট আর স্মল লোন নিয়ে। যেমন মাইক্রো ক্রেডিট বলতে যেটা বোঝায় জামানতবিহীন খুব ক্ষুদ্র একটা লোন। সেটা কেমন হতে পারে, ধরো এই লোনের স্টার্টিংটা হয় মাত্র 5,000 থেকে, আর এটা 5,000 থেকে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত হয়। এন্ড এই লোনটা বেসিক্যালি কিন্তু হয় না, কি বলে, মানে জামানত ছাড়াই এই লোনটা দেয় ওই মানুষগুলোকে যারা আসলে হেল্পলেস থাকে। এন্ড গ্রামীণ ব্যাংকের দুইটাই স্পেশাল প্রোগ্রাম, একটা হচ্ছে মাইক্রো লোনস আর একটা হচ্ছে গ্রুপ লেন্ডিং মডেল। তো মাইক্রো লোন যেটা, সেটা হচ্ছে এই যে বললাম জামানতবিহীন লোন দিয়ে থাকে যারা আলট্রা পোর আছে তাদেরকে। এছাড়া গ্রুপ লেন্ডিং যেটা, এটা হলো গ্রুপে মিনিমাম 5 জন মানুষ একসাথে লোন নিতে পারে। সো ওইটা কিভাবে কাজ করে, এটা একটা আসলে কালেকটিভ রেসপন্সিবিলিটির মতো কাজ করে। ওই গ্রুপে যারা আছে ওই লোনটা পরিশোধ করার জন্য প্রত্যেকেই আসলে রেসপন্সিবল থাকে। তো এটা হচ্ছে আলট্রা পোর প্রোগ্রামটা। 2022 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক 30 বিলিয়ন লোন দিয়েছে। 30 বিলিয়ন ইউএসডি, বুঝতে পারছো? 30 বিলিয়ন ইউএসডি হচ্ছে লোন দিয়েছে গ্রামীণ ব্যাংক 2022 সাল পর্যন্ত। 9 মিলিয়ন ফ্যামিলিকে তারা হেল্প করেছে। তারপরে হলো কেয়ার বাংলাদেশ। কেয়ার বাংলাদেশটাও মূলত একটা স্পেশাল এনজিও। এটাও সেম প্রভার্টি এডুকেশনের জন্য কাজ করে। তারা মার্জিনালাইজ যে কমিউনিটি আছে তাদের হেলথ, এডুকেশন আর লাইভলিহুড প্রোগ্রাম গুলো দেখে থাকে। সো এই কেয়ার বাংলাদেশের দুইটা স্পেশাল প্রোগ্রাম আছে। সবগুলোর মধ্যে আসলে আমি কয়েকটা ক্যাটাগরাইজ করে দিয়েছি যে তারা বেসিক্যালি কি করে। সো ওই ডিটেলস শিটটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, সেটা তো অবভিয়াসলি পড়বে, আরো যদি নিজে থেকে অ্যাড করার ব্যাপার থাকে অবভিয়াসলি তোমরা করতে পারবে। তো কেয়ার বাংলাদেশ যেটা, সেটা হচ্ছে ওনারা যে স্পেশাল দুইটা কাজ করে সেটা হচ্ছে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট আর হেলথ অ্যান্ড নিউট্রিশন, এই দুইটা সেক্টরে কেয়ার বাংলাদেশ কাজ করে। সো ওয়েমেন এম্পাওয়ারমেন্ট যেটা, ওনাদের একটা প্রোগ্রাম আছে সৌহার্দ্য নাম, সৌহার্দ্য, যেটা বেসিক্যালি ওয়েমেনদের বিভিন্ন ধরনের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, লিটারেসি এডুকেশন অ্যান্ড অ্যাক্সেস টু মার্কেট, এই ধরনের কাজগুলো করে। মার্কেট অ্যাক্সেসটা বোঝো যে যেটা হচ্ছে যে ওয়েমেন যারা আছে আলট্রা পোরের মধ্যে, ওই মহিলাগুলো যে গ্রামে যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা ধরো একটা পোল্ট্রি ফার্ম দিল,
বা ধরো একটা আমরা দেখতে পাই না, গ্রামীণের অ্যাডে দেখায় যে নকশি কাঁথা সেলাই করার পরে আবার অনলাইনে এটা সেল করে, বিদেশি আবার কিনছে, এই ধরনের অ্যাক্টিভিটিস। মনে করো উনি একটা কাজ করছে, করার পরে সেই কাজটা আসলে মার্কেট পর্যায়ে যদি না যায়, তখন কিন্তু ওই পার্সনটার পক্ষে ওই মানে অ্যাকচুয়ালি বেনিফিটেড হওয়া পসিবল না। সেই মার্কেটের সাথে কানেক্ট করে দেওয়া বা উইমেন গুলোকে হেল্প করার জন্য এই ধরনের সৌহার্দ্য প্রোগ্রাম গুলো লঞ্চ করা হয়। সো তারপরে ছিল হেলথ অ্যান্ড নিউট্রিশন, যেটা বেসিক্যালি ম্যাটারনিটি হেলথের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে। চাইল্ড বার্থ, নিউট্রিশন, ক্লিন ওয়াটার, স্যানিটেশন ফ্যাসিলিটি, এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আসলে দিয়ে থাকে এই আলট্রা পোর প্রোগ্রাম গুলোর মধ্যে। কেয়ার বাংলাদেশে স্পেশালাইজড কিছু প্রোগ্রাম থাকে। সো যাই হোক, 2004 সাল পর্যন্ত এই সৌহার্দ্য যে একটা প্রোগ্রাম তারা লঞ্চ করেছিল, বেসিক্যালি এগুলো কিন্তু প্রজেক্টের মতো কাজ করে এনজিওর জন্য। সো এই সৌহার্দ্য প্রোগ্রামটা 3.5 মিলিয়ন মানুষকে হেল্প করেছে। আর এনারা যে কোস্টাল এরিয়াতে যারা আছে, সাতক্ষীরা এই ধরনের অঞ্চলে, ওখানে হচ্ছে খাওয়ার পানি যেটা, সেই পানিটা পাওয়া যায় না। সো ওই ধরনের পানি পাওয়ার জন্য অনেক গভীর নলকূপ দিতে হয়। এই ধরনের কাজগুলো যেন ধরো একটা এরিয়াতে মানুষকে হেল্প করার জন্য এনারা একটা এরকম নলকূপ দিয়ে দিল। সো এই ধরনের কাজগুলো বেসিক্যালি করে থাকে এই এনজিওর পক্ষ থেকে। দেন আহসানিয়া মিশন। আহসানিয়া মিশন আমাদের এখানে বেশ পপুলার একটা এনজিও। তারাও মার্জিনালাইজ কমিউনিটি অ্যাড্রেস করে কাজ করে। ওনারা বেসিক্যালি কয়েকটা প্রোগ্রামে কাজ করে, যেটা হচ্ছে এডুকেশন, হেলথ সার্ভিস আর লাইভলিহুড প্রোগ্রাম। সো আসানিয়া মিশন থেকে যে এডুকেশনের কাজ করা হয়, এটা হচ্ছে 200 এর উপরে নন ফর্মাল প্রাইমারি এডুকেশন সেন্টার আছে ওনাদের। সেটা হলো যে ধরো যারা পথ শিশু ধরনের আছে বাচ্চারা, ওরা ধরো স্কুলে যেতে পারে না বা প্রাইমারি অবস্থায় ওরা ড্রপ আউট হয়ে যায়। তো ওই ধরনের যারা আছে তাদেরকে অ্যাড্রেস করার জন্য বা তাদের একটা প্রাইমারি এডুকেশন এনশিওর করতে অ্যাকচুয়ালি এই আসানিয়া মিশন কাজ করে থাকে। তো ওনাদের যে এই প্রাইমারি এডুকেশন সেন্টার গুলো আছে, এখানে ওই হেল্পলেস মানুষগুলোকে নিয়ে আসা হয়। কারা বুঝতে পারছো, এটা একদম বাচ্চারা, হ্যাঁ, তাদেরকে নিয়ে এসে প্রাইমারি এডুকেশন দেওয়া হয়। তারপরে হেলথ ফ্যাসিলিটিস, আমাদের এখানে হেলথ কস্ট বেশ এক্সপেন্সিভ। সো এটা যেন মানুষ তার প্রপার একটা হেলথ বেনিফিট পায়, এই জন্য আলট্রাপোর যারা আছে তাদেরকে একটা এফোর্ডেবল হেলথ কেয়ারের ব্যবস্থা করে। দেন হলো লাইভলিহুড প্রোগ্রাম। লাইভলিহুড প্রোগ্রামটা মূলত ভোকেশনাল ট্রেনিং গুলো, আহ, ওরাও এই আসানি মিশন থেকেও মাইক্রো ক্রেডিট দেয়া হয়। এন্ড বিজনেস ডেভেলপমেন্টে সাপোর্ট দেওয়া হয়। এটা আসলে বিজনেস ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় যে ধরো একটা মানুষকে ছোটখাটো একটা ব্যবসা দেওয়ার ব্যবস্থা করে দিল। সো অথবা কিছু ক্যাপিটাল দরকার, সেই ক্যাপিটাল অ্যারেঞ্জ করে দিল। এই ধরনের কাজগুলো করে থাকে আসানিয়া মিশনের পক্ষ থেকে লাইভলিহুড প্রোগ্রামের আন্ডারে। সো ওনারা এই পর্যন্ত 1 লাখ বাচ্চাকে হেলথ কেয়ার সার্ভিস দিয়েছে, এবং হচ্ছে 2 মিলিয়ন মানুষকে টোটাল হেল্প করেছে। 1 লাখ বাচ্চা সার্ভিস দিয়েছে, সরি, আর টোটাল 2 মিলিয়ন মানুষকে তারা অল টুগেদার হেলথ কেয়ার, এডুকেশন এই ধরনের সার্ভিসের আন্ডারে এনেছে এই আশা। কারো কি কোনো কোশ্চেন আছে এনজিও রোল নিয়ে? ব্র্যাকেট দুটা বললেন, যে একটা এসেট ট্রান্সফার আর একটা কি জানি বলছিলেন। ব্র্যাকেট দুইটা বলেছি, একটা হচ্ছে অ্যাসেট ট্রান্সফার, আর একটা বলেছিলাম ট্রেনিং এন্ড সাপোর্ট। ওকে। যেটা হচ্ছে বেসিক্যালি ওরা একটা ট্রেনিং দেয়, যে
এর মাধ্যমে তো শুধুমাত্র ট্রেনিং দিয়ে ছেড়ে দেয় না, যে তারা ফলো আপ করে। ট্রেনিং গুলো বেসিক্যালি যেটা হয়, যে ধরো একটা ফার্ম দিল বা একটা পোল্ট্রি ফার্ম দিল অথবা একটা ছোট গ্রসারি শপ দিল, সো এইগুলোকে আসলে কিভাবে রান করতে হবে এই ধরনের ট্রেনিং গুলো দেয়। আর সেই ট্রেনিংটা দিয়েও আবার তারা ফলো আপও করে যে আসলে পারছে কিনা বা কোনো হেল্প লাগছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমরা গভর্নমেন্টের প্রোগ্রাম গুলো দেখি, যে এনজিও প্রভার্টি দূর করার জন্য এনজিও ভূমিকা দেখছি। এখন গভর্নমেন্ট আসলে কি করছে প্রভার্টি দূর করার জন্য। সো এখানে আমরা কয়েকটা ভিশন নিয়ে কথা বলবো, যেটা বেসিক্যালি আমাদের লাস্ট গভর্নমেন্ট প্রোভাইড করেছিল। নতুন গভর্নমেন্ট আসার পরে আসলে স্পেশালি প্রভার্টি দূর করার জন্য কি ধরনের প্রোগ্রাম লঞ্চ করা হবে সেটা ক্লিয়ারলি এখনো পাওয়া যায়নি। হয়তো পাওয়া গেলে তোমাদের পরীক্ষার আগে যদি ওই ধরনের কিছু আসে সেগুলো অ্যাড্রেস করে লিখবে। তো আপাতত লাস্ট পর্যন্ত যতটুকু আপডেট আছে আমরা সেই পর্যন্ত পড়াশোনা করব। আচ্ছা, আমাকে কেউ একটু একটা জিনিস এডুকেট করো, যে কিভাবে এই অটোমেটিক স্টুডেন্টরা ঢুকতে পারবে, এটা করা যায়। ওকে, সো গভর্নমেন্ট পলিসি নিয়ে বলছিলাম। ফার্স্ট এটা হচ্ছে ভিশন 2041। এই এই ভিশনটা বেসিক্যালি গভর্নমেন্ট দিয়েছিল যে আমরা হলো একটা হাই ইনকাম ন্যাশনে পৌঁছে যাব 2024 সালের মধ্যে। হাই ইনকাম বলতে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ক্যালকুলেশন আমরা আসলে সবাই কি এখন উচ্চ মধ্যবিত্ত বা এই ধরনের একটা কিছু বলেছিল সম্ভবত, ওয়ার্ড টার্মটা আমার খেয়াল নাই। সো আমরা এখন প্রভার্টি থেকে বের হয়ে তো এসেছি সবাই, এখন হচ্ছে হাই ইনকাম ন্যাশনের মধ্যে পৌঁছে যাব 2041 সালের মধ্যে, এরকম একটা ভিশন দেয়া হয়েছিল। ওই ভিশনের মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশটা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড, ওয়েল আরবানাইজড একটা দেশ হবে, যেখানে সোশ্যাল সেফটি নেট গুলো প্রপারলি মেনটেন করা হবে এবং সম্পূর্ণভাবে পভার্টি এরাডিকেশন হবে। তো যে বিষয়টা হলো, যেমন আমরা ধরো একটা এগ্রিকালচার বেসড কান্ট্রি, সো এই 41 এর মধ্যে আমরা যেটা হব, এগ্রিকালচার থেকে আমরা আসলে মুভ করব ইন্ডাস্ট্রির দিকে। সো বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রি বেসড নেশন হবে 2041 সালের মধ্যে। সো এই ভিশনের কিছু কি অবজেক্টিভস ছিল। নাম্বার 1 হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নাম্বার 2 হচ্ছে আরবানাইজেশন, নাম্বার 3 সোশ্যাল সেফটি নেটস। তো এই তিনটা হচ্ছে মেইন, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কি হবে দেখো। ও মাই গড, সারাদিনই কি স্টুডেন্ট ঢুকবে আজকে? ওকে, সো যেটা হবে গভর্নমেন্ট পলিসি, বলছিলাম ভিশন 2041 এর কথা, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাই হচ্ছে মেইন কি অবজেক্টিভ। যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে একটা ইন্ডাস্ট্রি বেসড ইকোনমি তৈরি করা হবে, যেখানে আমাদের দেশে এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্সিটা কমে আসবে। তো কি ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে? ফার্স্ট যেটা হবে, মিলিয়নস অফ জব সেক্টরস তৈরি হবে। তো এই যে আমরা অল্প স্যালারিতে জয়েন করছিলাম, এটা আমরা করব না, তখন কি হবে, বিশাল একটা অ্যামাউন্টে আমরা জয়েন করব। সো ক্রিয়েট মিলিয়নস অফ জব, বিভিন্ন ধরনের ইয়ুথদের জন্য স্পেশালি। আমি মেবি বলেছিলাম ক্লাসে যে আমাদের দেশে ইয়ুথের সংখ্যা অনেক বেশি। তো এই ইয়ুথদের জন্য পার্টিকুলারলি ইন্ডাস্ট্রিয়ালাইজড বেসড জব মার্কেট তৈরি করা হবে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি তৈরি হবে। এখন যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে সেটা আরো লার্জ স্কেলে বাড়বে, এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে এসএমই, এই এসএমই বিজনেস সেক্টরকে অ্যাড্রেস করা হবে, যেন ক্ষুদ্র থেকে মাঝারি বিজনেস যারা করছে তাদের বিজনেসকে অ্যাড্রেস করে আরো যেন অনেক ভালো স্টেজে নিয়ে যাওয়া যায়, এবং পুরো দেশ যেন তাদের উপরে
মানে কি বলে, অল টুগেদার দেশের ইকোনমি প্রসেসটা ইন্ডাস্ট্রির উপর বেস করে হবে। দেন আরবানাইজেশন হচ্ছে আমাদের এখানে ছোট ছোট শহরগুলো যেগুলো তৈরি হচ্ছে, বা ধরো সিটি যে এক্সপ্যান্ড হয়, ধরো যদি আমি ঢাকা সিটির কথা বলি, ঢাকার আশেপাশের যে শহরগুলো আছে যেমন ধরো নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, এই অঞ্চলগুলো ডেভেলপ হয়ে গিয়েছে, এখানেও এখন বড় শহর তৈরি হয়েছে। আবার অন্যদিকে দেখো বিভিন্ন আমাদের এখানে ডেভেলপমেন্ট গুলো বেসিক্যালি সেন্ট্রালাইজড, মানে শুধুমাত্র শহর কেন্দ্র করে হয়। সো এইটা স্মল সিটি গুলো যে আছে, ঢাকার বাইরে যে সদর গুলো যেগুলোকে আমরা বলি, ওই অঞ্চলগুলো বা জেলা শহরগুলো ইমপ্রুভ হবে, তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে, এবং এই কমোডিটির ক্ষেত্রে যেমন প্ল্যান্ড আরবানাইজেশন হবে। সো ইনফ্রাস্ট্রাকচার তোমরা বোঝো যে অবকাঠামোগত কিছু উন্নয়ন যেটা হচ্ছে বা হয়েছে। আর এছাড়া হলো যেটা সিটিগুলো অনেক প্ল্যান্ড আরবানাইজেশন হবে। প্ল্যান্ড আরবানাইজেশন অ্যাজ ইন যে একটা শহরে বা একটা এরিয়াতে যে মানুষগুলো আছে, সো তাদের যে থাকার জন্য যা যা দরকার, মনে করো একটা এরিয়াতে একটা পার্ক থাকবে, বাচ্চাদের খেলার জন্য থাকতে পারে, বড়দের হাঁটাহাঁটির জন্য একটা পার্ক থাকবে, একটা স্কুল থাকবে, একটা হসপিটাল থাকবে, একটা কমিউনিটি সেন্টার থাকবে যেখানে ওই কমিউনিটির বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে। মানে একটা ওয়েল আরবানাইজেশন বলতে আমরা যেটা বুঝি, এই যে আজকে রাস্তায় পানি উঠেছে এই ধরনের ঘটনা ঘটবে না, অনেক প্ল্যান্ড আরবানাইজেশন হবে। তারপরে হলো নেট সোশ্যাল সেফটি নেট গুলো আসলে কিভাবে কাজ করে, ইকোনমিক গ্রোথ ভালনারেবল গ্রুপের জন্য কাজ করবে, যেটা এখনো আছে, যেটা অনেক হাই স্কেলে নিয়ে যাওয়া হবে। সো ভালনারেবল গ্রুপ গুলো যেমন ধরো যারা অনেক মার্জিনালাইজড পপুলেশন পলিসি গুলো আছে তার মধ্যে আনতে পারেনি, বা পরিমাণ মানুষ হেল্পলেস আছে, সবাইকে অ্যাড্রেস করে হেল্প করা পসিবল হয়নি, ওইটা আরো বৃদ্ধি পাবে বা প্রত্যেকে গভর্নমেন্ট হেল্প পাবে। তার সঙ্গে হচ্ছে বেকার ভাতা থেকে শুরু করে বাকি কিছু ভাতা টাতা এগুলো অ্যাড হবে। সো এই গেল ভিশন 2041। এরপরে হচ্ছে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, NSSS। এইটা একটু লিখে নাও, এই পয়েন্টগুলো সবাই লিখে নাও, ক্লাসে থাকলে হয়তো আমি আরেকটু ডিটেলস লিখে দিতাম। ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আসলে 2015 সালে লঞ্চ করা হয়েছিল। সো এই স্ট্র্যাটেজির আন্ডারে 3টা মেইন পয়েন্ট আছে বা কি ফিচার্স, সেটা হচ্ছে ওল্ড এজ পেনশনস। ওল্ড এজ পেনশনসটা হচ্ছে যে যারা, বুঝতে পারছো, বয়স্ক ভাতা চালু করা, 4.5 মিলিয়ন এলডারলি সিটিজেন আছে আমাদের এখানে, তাদের যেন প্রত্যেকেই বয়স্ক ভাতাটা পায়, এটা আসলে গভর্নমেন্ট থেকে এনশিওর করা হবে। এই প্রজেক্টটা লঞ্চ করা বা স্ট্র্যাটেজিটা লঞ্চ করা হয়েছিল 2015 সালে। তারপরে ডিসাবিলিটি বেনিফিটস, এখানে আমাদের বাংলাদেশে যারা অটিস্টিক আছে বা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদেরকে 1.4 মিলিয়ন মানুষ এনাদের বেসিক নিডস থেকে শুরু করে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলো আসলে গভর্নমেন্ট টেক কেয়ার করবে। তারপরে হলো চাইল্ডদের জন্য যে হেল্প গুলো, ধরো চাইল্ড লেবার আছে, চাইল্ডদের হেলথ কেয়ার ফেসিলিটিস গুলো দেওয়ার কথা, এগুলো হচ্ছে মেনশন করা বা এগুলো অ্যাড্রেস করে হেল্প করবে গভর্নমেন্ট। তো এই পলিসি বা স্ট্র্যাটেজিটার আন্ডারে ফুড মেডিসিন থেকে শুরু করে যারা স্ট্রাগলিং পিপলরা আছে, ধরো বেসিক নিডস এর জন্য বেসিক্যালি যারা স্ট্রাগল করছে, ওই মানুষগুলোকে অ্যাড্রেস করে হেল্প করা হবে। এটা হচ্ছে 2 নাম্বার, যেটা ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ, এটা নিয়ে ডিটেলসে কি বলবো? ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়, কেউ একটু বলতে পারবে? ডিজিটাল বাংলাদেশটা আসলে কি মিন করে? সবাই মনে হয় ঘুমাচ্ছে। এবার ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ যেটা, সেটা আসলে 2009 সালে লঞ্চ করা হয়েছিল। এটাও গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজি বা স্কিমের মধ্যে ছিল। এটা মিন করে যে একটা নলেজ বেসড ইকোনমি তৈরি করা হবে। 2009 সালে বলা হয়েছিল যে নলেজ বেসড ইকোনমি, সেটা কেমন, যেমন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার করা হবে,
ডিজিটাল লিটারেসিকে প্রমোট করা হবে এবং টেকনোলজিটা সব ধরনের মানুষ থেকে শুরু করে সব সেক্টরেই যেন টেকনোলজি বেসড কাজকর্ম হয়, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা। সো ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভের কি কম্পোনেন্টস ছিল? ডিজিটাল লিটারেসি, তারপরে ই গভর্নমেন্ট সার্ভিস, ইম্প্যাক্ট অন পভার্টি রিডাকশন। ম্যাম একটু আরেকবার বলবেন? আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভের কি কম্পোনেন্টস গুলো অনেক আছে, আমি জাস্ট বেসিক ইম্পর্টেন্ট তিনটা নোট করেছি। সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি, ই গভর্নমেন্ট সার্ভিস, পভার্টি রিডাকশন। তো ডিজিটাল লিটারেসি বলতে যেটা বোঝায়, এখন দেখবে যে ফ্রিল্যান্সিং সেক্টরটা বেশ ভালো কাজ করছে, এন্ড এই সেক্টরে যারা আছে তারা ভালোই একটা বেনিফিশিয়াল অবস্থায় আছে এন্ড ভালো একটা টাকা ইনকাম করছে। এই যে সেক্টরটা, এই ধরনের সেক্টর যেটা আসলে ডিজিটাল মার্কেটের উপর বেস করে বা টেকনোলজির উপর বেস করে, লাইক এটা হতে পারে কম্পিউটার স্কিল। ওকে, কম্পিউটার স্কিল, ইন্টারনেট ইউজেস অ্যান্ড ই কমার্স। সো কম্পিউটার স্কিল বুঝতেই পারছো তোমরা, এর মধ্যে একটা বললাম এই যে ফ্রিল্যান্সিং, আর ইন্টারনেটটা হচ্ছে সব ধরনের মানুষ বা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে। ই কমার্সটা এখন আমাদের এখানে খুবই জনপ্রিয়, এন্ড এই সেক্টরে যারা কাজ করছে তারা আসলে কোনো রকম ওই রকম আসলে ইনভেস্টমেন্ট লাগে না। ইনভেস্টমেন্ট ছাড়াই যদি তোমার কাছে একটা ইনোভেটিভ আইডিয়া থাকে, তুমি ওটাকে সেল করতে পারবে যদি তোমার কাছে ইন্টারনেট অ্যাক্সেস থাকে। সো মনে করো যে অনেক বিজনেস হয়েছে শুধুমাত্র ইন্টারনেটকে বেস করে। অনেক এমন হাজারো শপ আছে যে যারা আসলে তাদের কোনো ফিজিক্যাল শপ নেই, কিন্তু ইন্টারনেটে বা অনলাইনে তারা কাজ করছে। আবার আরেকটা যেটা আছে সেটা হলো যে ধরো বিভিন্ন এজেন্সি, আমি যদি বলি ধরো অ্যাড এজেন্সি আছে বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। ধরো তোমার একটা কোম্পানি আছে, এখন তুমি চাচ্ছ এই কোম্পানিটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, অথবা তুমি সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম ধরো ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমার এই কোম্পানিটার অ্যাড দিতে চাচ্ছ। ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, টুইটার, ইউটিউব, সবাইকে দিতে যাচ্ছ, ফোনে মেসেজ করতে চাচ্ছ মানুষকে। এই ধরনের যে কাজগুলো, এটা তুমি একটা এজেন্সির হেল্প নেবে। সিম্পলি এজেন্সি হচ্ছে তোমার এই কাজটা করে দেবে। সো এই এজেন্সিটাকে চিন্তা করো, ওরা আসলে একটা ই কমার্সের বিজনেস করছে। এছাড়া অন্যান্য যে সেক্টর গুলো আছে, ইন্টারনেট, শুধুমাত্র ইন্টারনেটকে বেস করে অনেক ধরনের কাজ করে। অনেকে হচ্ছে ইউটিউবে, আমরা সবাই ইউটিউব থেকে পড়াশোনা করেছি, জীবনে একবার হলেও যে হেল্প নেই না এরকম হয়তো কেউ নাই। সো এই যে ইউটিউবে যে পড়াশোনা করাচ্ছে, ওনারা যে ভিউর উপরে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট টাকা পাচ্ছে। সো ইন্টারনেট না থাকলে কিন্তু এটাও করতে পারতো না। গেল। এখন হচ্ছে ই গভর্নমেন্ট সার্ভিস। দেখো, ই গভর্নমেন্ট সার্ভিসটা মূলত মিন করে যে গভর্নমেন্টের যে হেল্প গুলো আছে বা ওনাদের যে সার্ভিস গুলো, এগুলো আসলে অনলাইনে দেওয়া হবে। যেমন যদি আমি বলি যে বার্থ রেজিস্ট্রেশন, তারপরে আরেকটা আছে ডিজিটাল ল্যান্ড রেকর্ডস। তো এই ল্যান্ড রেকর্ডসটা যদি ডিজিটালাইজেশন করা যেতে পারে প্রত্যেকটা সেক্টরে, মানে সবার ল্যান্ড যদি ডিজিটালাইজেশন রেজিস্ট্রেশন হয়, তাহলে আমার মনে হয় জমি জমা নিয়ে যে একটা মারামারি, আমাদের এখানে তো একটা কমন কালচার, এটা হয়তো কমবে। তারপরে আরেকটা দেখো, মোবাইল ব্যাংকিং সার্ভিসটাও ই গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে পড়ে। অনেকে হয়তো ছোটবেলায় করেছো, বৃত্তি পেয়েছো, বৃত্তির টাকা হচ্ছে ফোনে মেসেজ করে চলে গিয়েছে, তোমার হাতে চলে গিয়েছে। এরপরে ধরো রেমিটেন্স, এখন ই কমার্স, সরি, মোবাইল ব্যাংকিং এর থ্রুতে হচ্ছে রেমিটেন্সটা একদম ডিরেক্টলি বিকাশে বা আর কি আছে, নগদ, এগুলোর মধ্যে হয়তো দেয়া যায়, মানে ডিরেক্টলি দেয়া যায়। সো এই মোবাইল ব্যাংকিংটা, মানুষজন আসলে ব্যাংকিং সেক্টর, আমাদের দেশের মানুষের মধ্যে একটা ব্যাংকিং নিয়ে নেগলেক্ট বলো বা অপছন্দের একটা সেক্টর ছিল। চেষ্টা করতো যে না পারতে কেউ ব্যাংকে যায় না। তো এই সেক্টর গুলোর ডেভেলপমেন্টের জন্য, মানে এই মোবাইল ব্যাংকিং সার্ভিসটা লঞ্চ করার পরে ব্যাংকিং সেক্টরে মানুষের মধ্যে একটা ভালোই পজিটিভ ফিডব্যাক এসছে। এখন অনেকেই মোবাইল ব্যাংকিং ইউজ করে।
আর এই যে রেমিটেন্স থেকে শুরু করে এই ধরনের সেক্টর ভিত্তিক টাকা যেটা বলছিলাম, এগুলো যখন ইজি হয়ে গিয়েছে, সো মানুষও এখন এই গভর্নমেন্ট সার্ভিস গুলো সহজে পাচ্ছে। দেন প্রভার্টি দূর করার জন্য যেটা হয়, বিভিন্ন ধরনের গ্রামে গভর্নমেন্ট থেকেও কিছু এন্টারপ্রাইজ করে দেওয়া হয়, তারপরে তাদের প্রোডাক্টস গুলো অনলাইনে কিভাবে সেল করা যায়, এগুলো গভর্নমেন্টেরও কিছু কাজ আছে যেটা আসলে গ্রামে করা হয়ে থাকে প্রভার্টি দূর করার জন্য। আর ছোটখাটো লোনের প্রতি তারা কিভাবে নিতে পারে, এই লোনের অ্যাক্সেস তৈরি করে দেয় গভর্নমেন্ট। দেন এটা আমার ইউটিউব থেকে শিখতে হবে কিভাবে অ্যাডমিট করতে হয় অটো। সো তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা লিন এগ্রিকালচার সিজন গুলোতে, কেউ আইডিয়া করতে পারবে লিন এগ্রিকালচার সিজন কোনগুলো? কেউ কি আছো ক্লাসে, না সবাই ঘুমাচ্ছ? আছি ম্যাম। ওকে, তা বলো আমাকে লিন এগ্রিকালচার সিজন কোনটা, আইডিয়া আছে কোনো? না ম্যাম। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝিয়ে বলছি। লিন এগ্রিকালচার হচ্ছে যে ধরো আমাদের এখানে যেহেতু ইকোনমিটা বেসিক্যালি কি এগ্রিকালচারের উপর বেস করে, তো সারা বছর ফসল হয় না, কিছু সিজন আছে যে সিজনে আসলে ফসল ফলানো যায় না। এটা ধরো যদি গেস করে বলি, পার্টিকুলার আসলে কোন মাস থেকে কোন মাস এটা বলা কঠিন, কারণ এক এক অঞ্চলে আসলে এক এক সময় ফসল হয়। ধরে নাও রাজশাহী অঞ্চল, ওদের কিন্তু আসলে খুব যখন গরম পড়ে তখনই যখন আমরা এখানে একটা কি বলে হিট ওয়েভের মধ্যে থাকি, ওই সময় তাদের জন্য খুব ভালো একটা মৌসুম ফসলের, কারণ ওই সময় ওই অঞ্চলের মানুষ বেশিরভাগই হচ্ছে আম বা লিচু এই ধরনের বিজনেস গুলোর সাথে জড়িত থাকে। তো তাদের জন্য ওইটা হলো সিজন। আবার অন্য একটা অঞ্চলে দেখো যেখানে গরম হলে খরার কারণে কোনো ধরনের চাষাবাদ করা যায় না, তো তার যে মৌসুমটাতে কোনো রকম চাষাবাদ করা যায় না বা এগ্রিকালচারের জন্য উপযুক্ত না, ওই মৌসুমটা হচ্ছে লিন এগ্রিকালচারাল সিজন। সো একটা ফার্মার যে একদমই এগ্রিকালচার বেস, যার ইকোনমি বা ফ্যামিলি চলে, ওই ফার্মারটার পক্ষে কিন্তু এই লিন সময়টাতে তারা একদমই এমনিতেই তো গরিব মানুষ, তারা আরো বেশি দারিদ্রতার মধ্যে পড়ে যায় এবং কোন ধরনের ফসল চাষ থেকে শুরু করে তারা একেবারেই না খেয়ে থাকে লিটারেলি ওই সময়টা, যেটা লিন সময়, যখন ফসলটা আসলে উৎপাদন করা যায় না, হয় বন্যা হয়েছে অথবা প্রচুর খরা, চাষাবাদ অনুপযোগ্য সময়। সো ওই টাইমটাতে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের হেল্প করে থাকে, যখন ওই মৌসুমটা যখন থাকে লিন এগ্রিকালচার, ধরো ধরে নেওয়া যায় বছরে অন অ্যান এভারেজ 4 থেকে 5 মাস একটা টাইম থাকে, বিভিন্ন অঞ্চলের বেসিস এটা ভ্যারি করে। ওই সময় কোন রকম এগ্রিকালচারাল কাজ করা যায় না। তো তখন হয় কি, বেশিরভাগ সময় ওই ফ্যামিলিটার যে মেল পার্সন আছে তারা সিটিতে চলে আসে, এসে ধরো রিক্সা চালানো থেকে শুরু করে ডে লেবারের কাজগুলো করে। এরপর আবার যখন তারা এগ্রিকালচারাল মৌসুমে চলে আসে, ধরো রেইনি সিজন, এই সিজনটা হয়তো বেশ ভালো, যখন ওই এগ্রিকালচারের জন্য ভালো একটা মৌসুম আসে, আমি জানি না সেটা কবে, তো ওই সময়টাতে সে আবার গ্রামে চলে যায়। যেটা বলেছি এরিয়া অঞ্চলে জিনিসটা ভ্যারি করে, বলা যাবে না যে এই মাস থেকে এই মাসে করা যায় না, বিভিন্ন অঞ্চলে এটা বিভিন্ন রকম। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোন অঞ্চলে কি চাষাবাদ করা হয়। সো এই লিন সময়টাতে মানুষের কাছে কাজ থাকে না, তারা একেবারে না খেয়ে থাকে, সো ওই সময় গভর্নমেন্ট হেল্প করে। সো গভর্নমেন্ট কি ধরনের হেল্প করে দেখো, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পোরেস্ট। আরেকবার বলছি আমি, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পোরেস্ট, ইজিপিপি, ডাবল পি, ইজিপিপি। সো এমপ্লয়মেন্ট জেনারেশন গভর্নমেন্ট ছোটখাটো কাজের ব্যবস্থা করে, ধরো লেবার ইন্টেন্সিভের ব্যবস্থা করে, আর বিভিন্ন ধরনের পাবলিক ওয়ার্ক প্রজেক্ট, ধরো একটা গ্রামে রাস্তাঘাট মেইনটেনেন্স হচ্ছে, সো ওই ধরনের কাজে তাকে ইনভলভ করলো, ওই যে ফার্মারটার এখন কাজ নেই, সে ডে লেবারের বেসিসে ওই কাজগুলো করে দেয়। রোড মেইনটেনেন্স, দেন হচ্ছে রিফরেস্টেশন, গভর্নমেন্ট থেকে এমন হয় না যে একটা অঞ্চলে হাজার খানেক গাছ লাগাবে, তো এই ধরনের কাজগুলোতে হেল্প করে।
আরেকটা যেটা করা হয় এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ফুড ফর ওয়ার্ক, এটা আমরা বুঝি যে কাজের বিনিময়ে খাদ্য। সো ফুড ফর ওয়ার্ক যেটা, এটা আমরাও করি, বন্ধুদেরকে বিভিন্ন খাওয়া দাওয়া করায়া কাজ করে নেই। সো এই ফুড ফর ওয়ার্ক যেটা, সেটা ফুড সিকিউরিটি মেনটেন করে। যে অফ সিজনে এগ্রিকালচার যখন লিন সিজন, যেটাকে আরেকটা ল্যাঙ্গুয়েজে বলা যায় অফ সিজন, ওই সিজনটাতে হচ্ছে এই ফার্মার গুলোকে বিভিন্ন ধরনের ডে লেবারের কাজ করা, এবং তারা এমনই পোর অবস্থায় থাকে যে তাদেরকে শুধুমাত্র না দিয়ে শুধুমাত্র খাওয়ায় এক বেলা বা দুই বেলা, বা ওই সময়টা ধরো সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে হায়ার করলো, তাকে দুই বেলা খাওয়ানো হলো, কিন্তু কোনো ইয়ে দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি। সেই যে খাদ্যের বিনিময়ে তাকে কাজ করানো হয়েছে, এটাই হচ্ছে ফুড ফর ওয়ার্ক। এটা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারেও পড়ে। কিছু গভর্নমেন্ট থেকেও এই ধরনের, মানে বেসিক্যালি আমরা তখন গভর্নমেন্ট নিয়ে পড়াশোনা করছি, সো সরকার থেকেও এই ধরনের প্রোগ্রামগুলো লঞ্চ করা হয়, যে যেহেতু ওই অঞ্চলের মানুষগুলো না খেয়ে আছে। আরেকটা জিনিস তোমরা ভাবতে পারো, যে এরকম কথা নিশ্চয়ই শুনবে টিভিতে বা নিউজে, যে মাসে হচ্ছে 2 মাস বা 14-15 দিন মাছ ধরা যাবে না। সো ওই টাইমে জেলেগুলা কি করে, তাদের তো কিছু ফ্যামিলি আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। তো তখন গভর্নমেন্ট এই ধরনের ছোটখাটো হেল্প করে থাকে। তারপর প্রোগ্রাম, ফুড সিকিউরিটি প্রোগ্রামটাও বেসিক্যালি এটা ম্যাম কেটে যাচ্ছে। অনেক সময় ম্যাম, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। গভর্নমেন্টের সাথে সিকিউরিটির মধ্যে বলছিলাম, এটা বেসিক। আবার কেউ আসছে মনে হয়। এটা মানে সবাইকে অ্যালাউ করে রাখা যায় ম্যাম একসাথে, মানে যে যা হ্যাঁ, নিবে। আমি চেক করেছি, নেক্সট দিন করে দেব। সো ওকে। ফুড সিকিউরিটি যেটা, এটা হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার বেসড প্রোগ্রাম। মেইনলি এটা হচ্ছে এনজিও থেকে লঞ্চ করা হয়। এটা গভর্নমেন্ট আর এনজিও একসাথে কোলাবোরেশনে কাজ করে থাকে। এর মধ্যে একটা হলো ওপেন মার্কেট সেল। ওপেন মার্কেট সেলটা আসলে কাজ করে, কেউ কি হ্যান্ড রেজ করেছো? বলবে কিছু, বলো। চাইলে বলো। ম্যাম ভুলে করছে মেবি। আচ্ছা, যাক, ও যে ঘুমায়নি এটাও বুঝাইলো সবাইকে, জেগে আছে। ওকে। সো ওপেন মার্কেট সেলস, যেটা আমরা দেখতে পাই যে আমাদের এখানে, যেটা বুঝতে পারবে তোমরা, যে এই যে টিসিবির পণ্য আমরা দেখি যে সরকার থেকে হলো যারা একটু গরিব আছে তাদের, তারা যেন কিনতে পারে, এই জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়। টিসিবির পণ্যগুলো একটু কম প্রাইস থাকে নর্মাল বাজার রেট থেকে। আরেকটা জিনিস অনেক সময় শুনবে, যখন আহ, ধানের যে সময়টা থাকে ওই সময় শুনবে এই ধরনের প্রোগ্রাম বা নিউজে দেখবে যে গভর্নমেন্ট ডিরেক্টলি কৃষকের থেকে ধান কিনে নিচ্ছে। সো এই যে ডিরেক্টলি কেনা হয়, বা ফার্মার যদি অনেক ভালো একটা প্রোডাকশন করে, সেই প্রোডাকশনটা কিভাবে লঞ্চ করা হবে, লঞ্চ অ্যাজ ইন ওই 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 প্রোডাকশন যেটা হচ্ছে ফার্মার করলো, সেটা যেন সে ডিরেক্টলি মার্কেটে সেল করতে পারে, মানে মাঝখানে যে যারা আছে মিডলম্যান, তাদেরকে যেন সরিয়ে ডিরেক্টলি সেল করতে পারে। এই জন্য একটা ওপেন মার্কেটের ব্যবস্থা করে দেওয়া হয়, গভর্নমেন্ট থেকে করে, অনেক সময় এনজিও থেকে করে, আবার কোলাবোরেশনও করা হয়। আবার গভর্নমেন্ট ডিরেক্টলিও ফার্মারের থেকে বিভিন্ন ধরনের, স্পেশালি চাল, এটা হচ্ছে কিনে থাকে সরকার, যেন হচ্ছে তখন আপৎকালীন সময়ে যখন খুব বেশি বন্যা হয়ে গিয়েছে বা চালের অনেক দাম, তখন এই যেন একটু কম প্রাইসে সেল করতে পারে, আর ফার্মারও যেন উপকৃত হয়। তো এই দুইটা জিনিসও ব্যালেন্স করার জন্য এই ধরনের ওপেন মার্কেট সেলের ব্যবস্থা করা হয়।
আরেকটা হচ্ছে প্রোগ্রাম। ভিজিডি হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা ভালনারেবল গ্রুপ কারা, যারা স্পেশালি ধরো গ্রামে যে মহিলাটা অনেক বৃদ্ধ বা বিধবা আছে বা ডিভোর্সি যারা আছে, অথবা অ্যাবান্ডন ফ্রম ফ্যামিলি, গ্রামেও এই ধরনের ঘটনা থাকতে পারে যে ফ্যামিলি থেকে বের করে দিয়েছে। তো এই ধরনের যারা ভালনারেবল আছে ওনারা আলট্রা প্রোগ্রামের মধ্যে পড়ে। এই যে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভিজিডি, ওই প্রোগ্রামের আন্ডারে গভর্নমেন্ট তাদেরকে হেল্প করে থাকে। সো ফাইনালি আমরা প্রোভার্টি শেষ করেছি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। ম্যাম আজকে যে বুঝাইলেন এগুলো তো কি পয়েন্টস গুলো লেখা ছিল, এগুলোর কি এমনি একটু ব্যাখ্যা ট্যাখ্যার স্লাইড আছে কোনো? হ্যাঁ আছে স্লাইড, মানে আমি যে ম্যাটেরিয়ালসটা দেখিয়ে তোমাদেরকে পড়াই ক্লাসে, ওই ম্যাটেরিয়ালসটাই কিন্তু আমি দিয়ে দেবো। এর আগের ক্লাস যেটা করেছিলাম ইনইকুয়ালিটি, ওটা আমি দিয়ে দিয়েছি। আর টেক্সটাইলে কেন এই সোশিয়োলজি পড়ানো হবে, মানে ইম্পর্টেন্সটা কি, ওইটারও একটা ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিয়েছি। তোমাদের কি গ্রুপে শেয়ার করেছে? জি ম্যাম করছে। আচ্ছা ঠিক আছে, ওইরকম ম্যাটেরিয়ালসই আছে সবগুলো লেকচারের উপরে, যেটা আমি পড়েছি নিজে ওইটাই আমি আসলে তোমাদেরকে শেয়ার করে দেব। ডিটেলস লেখা থাকবে, সমস্যা নেই। আর অবশ্যই একটা কথা মনে রাখবা, তোমরা নিজেরা তোমাদের মতো অ্যাড করতে পারবা। তোমার যেটা মনে হয় অবশ্যই তুমি সেটা পরীক্ষায় লিখবে, তার সাথে কারণ দেবে কেন মনে হয়েছে। তো এরপরে যে লেকচারটা ওটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। ওখানে হচ্ছে দাঁড়াও স্ক্রিনটা, এখন আমরা সেকেন্ড ক্লাসের দিকে যাই। এটা ডিটেলসে কিছু দেখানোর কিছু নাই, খুবই ইজি। এটা আমি স্লাইড করিনি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। সো নেক্সট লেকচারটা হচ্ছে এটা, যে গ্রামে আর শহরের লাইফ কি অবস্থা আছে এবং তাদের ওভারভিউ। তো এটা খুব ডিটেলসে বোঝানোর কিছুই নাই, কারণ তোমরা এইটুকু ডিফারেন্সিয়েট করতে পারো যে গ্রামের কি অবস্থা শহরের কি অবস্থা, বাট কিভাবে পরীক্ষায় লিখবে এই জিনিসগুলো একটু একাডেমিক ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য বা অর্গানাইজ করে দেওয়ার জন্য এই ক্লাসটা আর কি। সো এটার উপরে মেবি আমি 2টা ক্লাস নেব, বেশি লাগবে না। সো দেখো আজকের ক্লাসটা হচ্ছে ভিলেজে এবং আরবানে তাদের লাইফ কি অবস্থা এবং তাদের ওভারভিউ। সো এটা বেসিক্যালি পড়ানো হবে সোশিয়োলজি অফ আরবান লাইফ, হ্যারি গোল্ড বলে একজন মানুষ আছে, ওনার বই থেকে। সো এটা যেটা হয়েছে যে হ্যারি গোল্ড বা এই আরবান সোশিয়োলজি বলে একটা কোর্স আমি করেছিলাম, ওইটা খুব ইন্টারেস্টিং ছিল। ওখানে আসলে অনেক থিওরি আছে যে আরবানাইজেশন কিভাবে কি হয়েছে না হয়েছে, অনেক জটিল থিওরি আছে যেগুলো আসলে আমার মনে হচ্ছে তোমাদের লাগবে না। আরবানাইজেশন থিওরি খুব একটা তোমাদের কাজে দেবে না, ডিফারেন্সিয়েশন গুলো বুঝলেই হবে। সো থিওরিতে যাব না, জাস্ট কোনটা কি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এন্ড নেক্সট দেখবো হচ্ছে আমরা অপরচুনিটিস গুলো কি আছে। সো এই ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, আগে বোঝো কি। সো গ্রামের যে যেটা প্রথমে বলছিলাম যে গ্রামের লাইফটা, এই লাইফটা মূলত ওনাদের কমিউনিটিটা অনেক বেশি ছোট পরিসরে থাকে। ছোট বলতে যে গ্রামের কমিউনিটি থাকে বেসিক্যালি একটা ছোট গ্রামকে নিয়ে, যেখানে হয়তো 8, 10, 12টা বাড়ি থাকতে পারে। সো এরকম ছোট পর্যায়ে কমিউনিটি থাকে এবং তাদের ইকোনমিটা বেসিক্যালি এগ্রিকালচারের উপর বেস করে। আর গ্রামে পপুলেশন ডেনসিটি কম থাকে, আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ওভাবে হয় না। তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে খুব ভালো একটা কানেকশন থাকে, কারণটা হলো যে গ্রামের মানুষ তো থাকেই ন্যাচারাল মধ্যেই। সো সিটির অবস্থা দেখো, সিটিতে পপুলেশন ডেনসিটি অনেক বেশি থাকে, এন্ড আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপড, এন্ড আমাদের ইকোনমিটা অনেক ডাইভার্স এন্ড স্পেশালাইজড ইকোনমি। সো স্পেশালাইজ যেটা, সেটা বলতে যেটা বোঝায়, ধরো তুমি যদি ভাবো যে একজন ডাক্তার, তো আমরা এখানে একজন ডাক্তার বলতে কিন্তু একটা পার্সনকে মিন করি না, ওই ডাক্তারের স্পেশালাইজড আছে। তোমার সমস্যা যদি হয়, তোমার এখন যদি ঠান্ডা কাশি এই ধরনের সমস্যা, তুমি মেডিসিনের কাছে যাবে। এখন ধরো তোমার অনেক দিন ধরে কাশি, 2 মাস 3 মাস ধরে তোমার কাশি ঠান্ডা, এখন কিন্তু তুমি যাবে বক্ষব্যাধির কাছে। তো ওই যে পার্সনটা গেছো সে আসলে বক্ষব্যাধির স্পেশালিস্ট।
সো ডাইভার্স ইকোনমি বলতে বোঝায় আমাদের এখানে সেক্টর গুলো অনেক স্পেশালাইজ। তোমরা দেখো, তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট পড়লেই হয়ে যেত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেটা না করে তোমরা যেন ওই কাজে অনেক বেশি স্পেশালাইজ থাকো। এই জন্য কিন্তু তোমাদের কতগুলা ডিপার্টমেন্ট ভাগ করেছে, ইয়ার্ন, ফেব্রিক, আরো কি কি আছে। সো এই ধরনের ডিপার্টমেন্ট গুলোকে ভাগ করার কারণ হচ্ছে যেন যে ইয়ার্ন পড়ছে সেই ইয়ার্নে একদম স্পেশালাইজ থাকে, ডাইভার্সিটি বা স্পেশালাইজেশন অফ লেবার, বা কে কোন কাজ করবে সেই কাজে স্পেশালাইজেশন। ধরো আমি এখন শুধুমাত্র তোমাদের সোশ্যোলজি পড়াও, পার্ট বি আমি দেখি। আবার ধরো কেউ একজন থাকতে পারে যে হয়তো অন্য একটা সাবজেক্ট ইকোনমিক্স দেখছে, সেই ইকোনমিক্স পড়েছে, সেই ইকোনমিক্স স্পেশালাইজড। সো এই যে যে কাজটা করেছে ওই কাজের ভেতরে দক্ষতা থাকবে বা স্পেশালাইজেশন থাকবে, এটা আসলে সিটিতে গেল। কি ক্যারেক্টারিস্টিক্স দেখো, এখানে 4টা জিনিসের উপরে বেসিস। আই হোপ তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? হ্যালো, জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে। তো কি ক্যারেক্টারিস্টিক্স দেখো কিভাবে এখানে লিখেছি আমি। প্রথমে গ্রামের কথা লিখেছি, এরপরে ইকোনমিক অ্যাক্টিভিটিস গ্রামে কি অবস্থা, কমিউনিটি স্ট্রাকচার গ্রামে কেমন, ইনফ্রাস্ট্রাকচার কেমন, এনভায়রনমেন্ট কেমন। সেম জিনিসগুলাই আবার আরবানে কি অবস্থায় আছে সেগুলোকে আলাদা করা হয়েছে। সো ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা, সেটা গ্রামে এগ্রিকালচার বেস বলেছি, এটা ডিটেলস আর না পড়াই, তোমরা শীট দেখলে বুঝতে পারবে, অর্গানাইজড আছে। দেন কমিউনিটি স্ট্রাকচার যেটা, ওনাদের বন্ডিং অনেক স্ট্রং থাকে, সোশ্যাল টাইস অনেক স্ট্রং। অন্যদিকে ইনফ্রাস্ট্রাকচার দেখো, গ্রামে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে রোড নেটওয়ার্ক, যেটা তাদের ইলেকট্রিসিটি, হেলথ কেয়ার, এডুকেশন এগুলোতে ওই রকম ভাবে অ্যাক্সেস থাকে না। ধরো চিটাগাং এ যারা হিল ট্র্যাকে আছে তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ওরকম নাই, এমার্জেন্সি সিচুয়েশন হলে তারা মেডিকেল ফ্যাসিলিটিস পায় না। এনভায়রনমেন্ট গ্রামের অবস্থা কি, গ্রামের মানুষজন আসলে ফিল্ড, ফরেস্ট, রিভার এগুলা কেন্দ্র করে গ্রামের এনভায়রনমেন্ট। দেন শহর অপোজিট, শহরে হচ্ছে ইকোনমি অনেক বেশি ডাইভার্সিফাই, অপরচুনিটিস অনেক বেশি থাকে, ম্যানুফ্যাকচার, সার্ভিস, এডুকেশন, হেলথ কেয়ার এই সেক্টর গুলোতে শহরের মানুষজন কাজ করে। গ্রামে ইকোনমি এত ডাইভার্স থাকে না। সার্ভিস যেটা, সার্ভিস সেক্টর কোনটা এটা একটু বোঝো। আমি মেবি একটু আগেই একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যদি তোমার কোনো অ্যাড প্রয়োজন হয় তোমার কোম্পানির, তুমি যদি অনলাইন মার্কেটিং করতে চাও, সেই ক্ষেত্রে তুমি ওই অ্যাডভার্টাইজিং বা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে এই যে সার্ভিস, যে কোম্পানির হেল্প নেবে, ধরো তুমি একটা অ্যাড এজেন্সির হেল্প নিয়েছো অথবা ডিজিটাল মার্কেটিং এর একটা এজেন্সির হেল্প নিয়েছো, ওই এজেন্সিটা তোমাকে সার্ভিস দিচ্ছে, ওগুলাকে বলে সার্ভিস সেক্টর। দেন কমিউনিটি, আমাদের এখানে কমিউনিটি হচ্ছে হেটেরোজেনাস। হেটেরোজেনাস এই কথাটার মানে হলো কমিউনিটি ভ্যারিয়াস টাইপের মানুষজন আসে, তাদের ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট বিলিফ, ডিফারেন্ট রিলিজিয়ান, এন্ড তারা ডিফারেন্ট সোশিও ইকোনমি ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এই যে ডিফারেন্সিয়েশন, এটাই হচ্ছে হেটেরোজেনাস, মানে এক একজন এক এক রকম, এন্ড প্রত্যেকে একসাথে থাকছে বা একসাথে আমরা যখন একটা কাজ করি, যেমন আমরা ক্লাস করছি এখন, প্রত্যেকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আছে, সবার মোরাল ভ্যালু আলাদা হতে পারে, কালচার, রিলিজিয়ান আলাদা হতে পারে। সো এই ধরনের মানুষ কিন্তু একসাথে থাকে, এটাই হচ্ছে কমিউনিটি স্ট্রাকচার সিটিতে। সিটির মানুষ অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে নিজের প্রবলেম নিয়ে অনেক বেশি বদার থাকে, যার কারণে হয় কি যে আমরা আশেপাশে কি হচ্ছে বা আমাদের পাশের ফ্ল্যাটে কি হচ্ছে এটা আমরা জানি না। সো এখানে চিটাগাং এর একবার বলেছি হিল ট্র্যাকের কথা, এখন দেখো যারা পোর্টে কাজ করছে তাদের ক্ষেত্রে কি হয়, তারা ডিফারেন্ট পার্ট অফ কান্ট্রি, চিটাগাং এর আরেকটা পোর্শন, মানে একটা হলো হিল ট্র্যাক, আরেকটা হচ্ছে যারা পোর্টে কাজ করে তারা বেনিফিটেড থাকে, এবং তাদের ইকোনমি সেক্টর যারা হিলে আছে তাদের চেয়ে ভালো। স্টিল তারা বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যু, মানে আমরা যারা সিটিতে থাকি তাদের সোশ্যাল টেনশন বা ইস্যুগুলো একরকম হয়, আর যারা ভিলেজে আছে তাদের ডিফারেন্ট। দেন ইনফ্রাস্ট্রাকচার, ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, এগুলো সিটিতে বেশ ভালো। ধরো আমরা বলতে পারি যে আমরা যতটুকুই বা ইলেকট্রিসিটি পাচ্ছি না কেন, ভালোই পাচ্ছি, ঢাকার বাইরে বা গ্রামে খুব বাজে অবস্থা। তো সিটি যখন ডেভেলপ করা হয়, এই সিটি ডেভেলপমেন্টটা আসলে যেটা হয় যে ডাইভার্সিফাই না, মানে ওয়েল প্ল্যান্ড না। সো ওয়েল প্ল্যান না থাকার কারণে একটা জিনিস দেখো, আমাদের এখানে করা হয়েছে একটা এলিভেটর এক্সপ্রেস হাইওয়ে।
যেটা করা হয়েছে আসলে এলিট ক্লাস যারা আছে, পোর না সরি, যারা আপার ক্লাস সোসাইটির এলিট ক্লাস, তাদেরকে আসলে অ্যাড্রেস করতে বা তাদেরকে হ্যাপি করতে ওখানে সিএনজি উঠতে পারে না। সো যারা আপার ক্লাসে আছে তারাই শুধুমাত্র ইউজ করতে পারে। সো এই প্ল্যান্ড আরবানাইজেশন হয়নি আমরা বলতে পারি। দেন আমাদের এখানে ট্রাফিক জ্যামের অবস্থা, ওটা নিয়ে আর ডিটেলসে বলবো না। দেন ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাও প্রপারলি করা হয়নি। র্যাপিড আরবানাইজেশন মানে আরবানাইজেশনটা অনেক দ্রুত হয়ে গিয়েছে, যে সিটিতে মানুষ অনেক দ্রুত মুভ করেছে গ্রাম থেকে। এর কারণে যেটা হয়েছে যে প্রচুর মানুষজন যেহেতু তারা সিটিতে চলে এসেছে, এই জন্য সিটি প্ল্যান্ড ভাবে ডেভেলপ করতে পারেনি, যেমন ইচ্ছা অমন ভাবে হয়েছে। ম্যাম মিটিংটা 2 যেমন মিনিট আছে, আমরা আবার লিখ এখানে দিবে? ঢাকায় আছি যতদিন থেকে ওই রাস্তায় পানি প্রত্যেক বছরই ওঠে। অ্যাটেন্ডেন্স নিতে তো সময় লাগবে, দিতে হবে, কি করার। একটা ক্লাস হলে এতক্ষণে হয়ে যেত, যেহেতু ডাবল ক্লাস। আচ্ছা, ম্যাম একটু আজানটা শেষ তাড়াতাড়ি হোক, শেষ করলে ভালো মিটিংটা শেষ হয়, হোক, আমি অনলাইনে আবার লিংক আসলে। দিচ্ছি। আর হয়তো ডাবল ক্লাস তো এই জন্য আর কি বেশি হয়ে গিয়েছে। বুঝতে পারছি আমি সিচুয়েশনটা, আমারও ভালো লাগছে না। জি ম্যাম, অনলাইনে ঠিক আছে, মনোযোগ এখন থাকে না আসলে, মিটিংটা 1 ঘন্টা হয়ে গেছে তো। ক্লোজ হয়ে যাবে, আজানটাও শেষ হোক। হ্যাঁ, ক্লাসেও কত থাকে দেখি তো। রুরাল বলে একটা কিছু ডিফারেন্সিয়েশন করা আছে, এটা খুবই ইজি, দেখে নেবে যে সিটিটা আসলে আরবানটা আসলে সিটি আর টাউন বেসিস। সিটি হচ্ছে যে বড় শহরগুলো, ধরো ঢাকা, চিটাগাং, রাজশাহী, এই ধরনের বিগ সিটি শহরগুলো। আর টাউন কোনটা? টাউন হচ্ছে যে জেলা শহর যেগুলো, যেটাকে আমরা সদর বলি। আর গ্রামে দেখো ভিলেজ আর হেমলেট। হেমলেটটা হচ্ছে একটা পল্লীকে মিন করে। পল্লী যেমন ধরো যেখানে সেম ইকোনমির মানুষজন থাকে। সো এফেক্টস অফ ইকোনমি, সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট। ইকোনমিক ইম্প্যাক্ট কিরকম হয় গ্রামের, এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ভিলেজ আর একটা হলো আরবান। সোশ্যাল ইম্প্যাক্টও সেম দুই ভাবে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও সেম ভাবে করা আছে। সো এটা ডিটেলস পড়াবো না। শহর ভার্সেস গ্রামের যে কম্পারেটিভ অ্যানালাইসিস, হচ্ছে এখানেও একটা ডিফারেন্সিয়েশন করা আছে যে ইকোনমি আসলে শহরের কেমন, এখানে হচ্ছে গ্রামে কেমন, শহরে কেমন। সোজা কথা, গ্রামে হচ্ছে সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যাক্টিভিটিস অনেক বেশি হয়, আর গ্রামটা বেসিক্যালি ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস কম থাকে। অকুপেশন শহরে একরকম, যে ম্যানুফ্যাকচার সেক্টর গুলোতে মানুষ বেশিরভাগ কাজ করে, গ্রামে এগ্রিকালচার। সো খুব ইজি, এটা আর এক্সপ্লেন না করি, তোমরা বুঝতে পারবে। চ্যালেঞ্জ আর অপরচুনিটিস মেবি আজকে না। ওকে, নেক্সট দিনে এই দুইটা জিনিস পড়ানোর কথা, যে আরবান ভিলেজেস কম্পারেটিভ অ্যানালাইসিস আর হচ্ছে চ্যালেঞ্জ অপরচুনিটিস। সো যেহেতু সিটির চ্যালেঞ্জেস একরকম এন্ড গ্রামের চ্যালেঞ্জেস অন্যরকম, সো দুই জায়গায় চ্যালেঞ্জ আলাদা হবে, অপরচুনিটিসও আলাদা হবে। সো ওকে, ডাবল ক্লাস ছিল, এই জন্য এত সময় লেগে গিয়েছে। সো ওকে, আমরা তাহলে রোল কল করি।